মাঝে সময় একদিন এরপরই পরিবার পরিজন ছেড়ে ফিরে যেতে হবে নিজ স্থানে। সিরাত এখন পর্যন্ত তাকে যাওয়ার বিষয়ে কিছু জানায়নি। ওইদিকে মেজো চাচি কথা মতো সিরাতকে নিয়ে যেতে হবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ঘড়িতে সময় বিকাল 4টা। রনব বেরিয়েছে তার পুরনো কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। বহুদিন দেখা হয় না। রাজশাহী আসলেও সেভাবে সময় হয়ে ওঠে না তার। তবে এবার সবাই মিলে জোরাজোরি করাতে এবার আর না করতে পারেনি। সবাই মিলে নদীর সাইডে এসেছে। এটা তাদের আড্ডা দেওয়ার জায়গা ছিল এক সময়। এই নদী তার জীবনের বিভিন্ন উত্থান পতনের সাক্ষী। সময় মতো পৌঁছে যায় গন্তব্যে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কলেজ জীবনের কিছু বন্ধু ও ছোট ভাই। সবার সাথে কুশলাদি বিনিময়ে করে, আড্ডা দেয়, পাশাপাশি হালকা নাস্তা করে। এদিকে সিরাত বিছানায় বসে অস্থির ভঙ্গিতে পা নাড়াচ্ছে। মন মস্তিষ্কের সাথে এক প্রকার দ্বন্দ্বে নেমেছে। সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে ঠিক করে সে ইলার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। হালকা কাজের একটা 3 পিস পরে নিচে নেমে আসে। নিচে নামতেই সামনে পড়ে সায়রা বেগম মেয়েকে সেজে গুজে বের হতে দেখে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছিস? সিরাত, আমু ইলার বাসায় যাব একটু। সায়রা, রনফ জানে তুমি বের হচ্ছ? সিরাত, না, তাকে জানাইনি। সায়রা, তুমি এখন বিবাহিত, এখন যে কোনো কিছু করার আগে স্বামীর অনুমতি নেবে। সিরাত, আচ্ছা সায়রা, রনফকে কল দিয়ে জানাও, সে যদি অনুমতি দেয় তবেই যাবে। সিরাত, আচ্ছা আমি কল দেব, তুমি যাও যে কাজে যাচ্ছিলে। সায়রা, আমার সামনে কল দাও। সিরাত মায়ের আচরণে বরাবরের মতো বিরক্ত হয়। এই কি প্রথম যাচ্ছে সে ইলার বাড়ি? আগেও তো কত গেছে। এখন একদিন বিয়ে হতে পারলো না, এর মধ্যে সব স্বাধীনতা শেষ। সে তো ভেবেছিল বিয়ে করলে অন্তত তার মা তার ওপর খ্যাকটা কম করবে, কিন্তু এখন তো যুক্তি হয়েছে আর এক প্যারা। যাই হোক, সে ফোন লাগায় রনফের নাম্বারে। প্রথমবার কল বেজে কেটে যায়। সে অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তার মা তা গ্রাহ্য করে না। সে আবার কল দেয়, এবারও ধরে না। সে এবার চরম বিরক্ত। এবার শুধু মায়ের ওপরে নয়, রনফের ওপরেও। ফোন করলে যদি পাওয়াই না যায় সময় মতো, তাহলে এমন ফোন চালানোর তো কোনো দরকার নেই। সিরাত, আমু ফোন ধরছে না। সায়রা, তাহলে ঘরে যাও। সিরাত, মানে এটা কেমন কথা? সে ফোন ধরতেছে না, এতে আমার কি দোষ? আমার দরকার এখন ওর বাড়ি যাওয়াটা। সায়রা, তুমি এখন শুধু এই বাড়ির মেয়ে না, বাড়ির বউ, তাই যখন তখন এভাবে বেরিয়ে যেতে পারবে না। সিরাত, আজব তো, এখন আমার দরকার হলে আমি যাব না? ফোন ধরতেছে না, এটা তার সমস্যা, আমার তো না। সায়রা, একবার তো বলে দিয়েছি, আর কোনো কথা না, যাও নিজের ঘরে। সে দুবদাব পা ফেলে নিজের ঘরে যায়। এরপর থেকে অনবরত কল করতে থাকে রনফের নাম্বারে, কিন্তু প্রতিবারের মতোই কল রিসিভ হয় না। কানে থাকা দুল, হাতের চুড়ি এঁকে এঁকে ছুঁড়ে মারে এদিক সেদিক। রাগে দুঃখে সে ফোনটা ছুঁড়ে মারে। দেওয়ালের বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। ওড়নাটা ছুঁড়ে ফেলে উপরে হয়ে বিছানায় শুয়ে পড়ে। বিছানার চাদরও এলোমেলো করে ফেলেছে। এক সময় ঘুমিয়ে পড়ে। বাগানে খেলায় খেলায় ব্যস্ত বাড়ির ছোট্ট সদস্যরা। ইয়াস, ইনান, নাহিল, সাথে সারা, মাহিরাও আছে। সবাই মিলে ক্রিকেট খেলছে কম, লাফালাফি চিল্লাচিল্লি করছে বেশি। ইয়াস বল করছে, সারা ব্যাটিং করছে। বাড়ির মূল ফটক থেকে প্রবেশ করে মাশরাফি। নিজ মনে গুনগুন করতে করতে এগিয়ে যায় সদর দরজার দিকে। হঠাৎ উড়ে একটা বল এসে লাগে তার কাঁধ বরাবর। ব্যথায় উৎসুক খুঁজতে ঘাড় ঘুরিয়ে তাকায় বাগানের দিকে। দেখে সারা ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সেও এমন কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মাশরাফি এগিয়ে যায় বাগানের দিকে। তাকে এগিয়ে আসতে দেখে সারাহর প্রাণ যায় অবস্থা। ছুটে পালাবে সে,
টুকুও আসছে না, হাত থেকে ব্যাট পড়ে গেছে অনেক আগেই। মাশরাফি এসে সারাহর সামনে দাঁড়ায়। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া, বুঝতে পারিনি। মাশরাফি, কি বুঝতে পারিসনি? সারা, বলটা উড়ে আপনার গায়ে লাগবে। ইয়াসটা এমনভাবে বল করেছে তা ঠেকাতে গিয়ে লেগে গেছে মাশরাফির। ইয়াস বল করেছে বলেই লেগেছে। সারার ওপর নিজ মাথা নেড়ে হ্যাঁ বলে। ইয়াস প্রতিবাদ করে জানায়, এ আপু, একদম উল্টোপাল্টা বলবা না, আমি ঠিক মতোই বল করছি, তুমি এদিক সেদিক পাঠিয়ে দাও বল। সারা, মিথ্যা বলবি না একদম। ইয়াস, মিথ্যা তুমি বলতেছো? নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপাও লজ্জা করে না? সারা, বেশি বলতেছিস তুই, আমি মোটেও দোষ চাপাচ্ছি না। মাহিরা, এ থাম তোরা, ভাইয়া চলে গেছে। মাহিরার কথাই সারাহর হুঁশ ফেরে। সামনে তাকিয়ে দেখে মাশরাফি বাগানে পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। তাদের তর্কাতর্কি দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। হাঁপ ছেড়ে বাঁচল যেন সে। এবার ইয়াসের দিকে তাকিয়ে কিটকিটিয়ে হেসে বলে, বেশ করছি, তোর উপর দোষ চাপাচ্ছি, আরও চাপাবো। ইয়াস, আমি ভাইয়াকে নালিশ দেব তোমার নামে। সরা মুখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে বলে, দিস নালিশ, এরপর যে বালিশ পাবি আমারে একটা দিস। সন্ধ্যা নেমেছে ধরণীতে। রওনা বাড়ি ফিরেছে কেবলই। ড্রয়িং রুম ফাঁকা। ডাইনিংয়ে উকি দিতেই দেখে বাড়ির মহিলারা পিঠা বানাচ্ছে। কাল তারা চলে যাবে, তার ফুপিরাও চলে যাবে কাল। তাদের জন্যই মূলত এইসব আয়োজন। বাড়ির মহিলাদের পাশাপাশি বাচ্চারাও আছে পাশে। সে নাহিলকে ডাক দেয় নিজের কাছে। নাহিল বাবার কাছে ছুটে আসে। রনব ছেলেকে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসে। রনব, তোমার জিনিস যা এলোমেলো করে রেখেছো, রাতের খাবার পর সেসব আমার ঘরে নিয়ে আসবে। গোছ গাছ করতে হবে। সকাল সকাল রওনা করব আমরা। নাহিল, আর একদিন থাকি না বাবা। রনব, না বাবা, তোমার স্কুল বন্ধ গিয়েছে কতদিন, আমারও ছুটি শেষ। নাহিলের মন খারাপ হয়ে যায়। এর আগে কখনো সে থাকার জন্য বায়না করেনি, তবে এবার এসে সে অনেক বেশি মজা করেছে। সে তাই তো যেতে ইচ্ছে করছে না তার। আবারও সেই একঘেয়ে জীবন। নাহিলের মন খারাপ দেখে রওনক বলে, আমরা আবার আসবো তো, তোমার স্কুল ছুটি হলেই চলে আসবো। নাহিল, আচ্ছা, তখন কিন্তু বলতে পারবে না যে তোমার ছুটি নেই। রওনক, আচ্ছা বলবো না, যাও খেলো গিয়ে। ছেলেকে রেখে পা বাড়ায় নিজের ঘরে। ঘরে ঢুকে তার চোখ ছানা বড়া হয়ে যায়। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে ঘরের মধ্যে দিয়ে ঝড় বয়ে গেছে। এলোমেলো বিছানা, রুমে এক কোণা গ্লাস ভাঙা অবস্থায় পড়ে আছে সিরাতের ফোন। ফ্লোরে শুয়ে ছিটিয়ে আছে ওড়না, বিয়ের দিন রাতে দেওয়া চুড়ি, কানের দুল। সে বুঝে নেয় তার অনুপস্থিতিতে বাড়িতে কিছু হয়েছে। সে একে একে সব জিনিস তুলে গুছিয়ে রাখে। ফোনটা তুলে দেখে গ্লাস ফেটে গেছে, বন্ধ হয়ে আছে, তবে ভেতরের ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা যাচ্ছে না। সিরাতকে বিছানায় এলোমেলো অবস্থায় ঘুমাতে দেখে রুমে থাকা সোফায় গিয়ে বসে পকেট থেকে ফোন বের করে চেক করতে যায় তা কত বাজে। ফোন অন করতে দ্বিতীয় দফার চমকে যায়। 26 বার কল করা হয়েছে একটা নাম্বার থেকে। নাম্বারটা বিছানায় শুয়ে থাকা রমণী। একটা শুকনো ঢোক গিলে ভয়ে বা আতঙ্কে নয়, বরং এই চিন্তা করে যে এই মেয়ের ঘুম ভাঙলে যে দক্ষজঙ্গ বাঁধাবে, তা যদি বাড়ির লোকদের কানে যায় তখন কি হবে। কাল একবার তাদের ঘরে চিল্লাপাল্লা শুনেছে সবাই। ইশতিয়াক তাকে গোপনে জানিয়েছে। এ নিয়ে বাড়ির লোকেরা চিন্তিত হয়ে আছে, কেননা তারা ভেবে নিয়েছে হয়তো বিয়েটা নিয়ে তারা অখুশি। তারপরে আজ যদি আবার এমন কিছু হয়। রাত 8টা, সিরাতের ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। বিকেলের রাগটা অনেকটা চাপা পড়েছে। সিঁড়ি থেকেই পুরো ডাইনিং পর্যবেক্ষণ করে সবার মাঝে রওনককেও নজরে আসে। পরক্ষণে মুখ ফিরিয়ে নেয়। মনের মাঝে চাপা একটা অভিমান জেগে ওঠে। সেটাকে খুব একটা পাত্তা না দিয়ে নিচে নেমে আসে। সিরাত, ভাবি কিছু খেতে দাও তো। রাবেয়া, ভাবি কাজ করছে, তুই বস, আমি দিচ্ছি। সিরাত, লাগবে না। কালকের ঘটনার পর রাবেয়া ও আতিয়ার ওপর তার তীব্র অভিমান জমা হয়েছে।
এদিকে রওনা বইয়ের গলা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। হাসি খুশি মুখ, তাতে আজ আধার নেমেছে। সিরাত গিয়ে বসে ডাইনিংয়ে। বেশ কিছু সময় পর মিথিলা আসে খাবার নিয়ে। রাবেয়া তাকে বলেছে তার জন্য খাবার নিয়ে যেতে। মিথিলা সিরাতের কাছে যেতেই সে বলে, ভাবি তুমি ফ্রি হলে আমার রুমে একটু এসো তো, প্যাকিং করতে হবে, কাল চলে যাব তো, তুমি একটু সাহায্য করো। একটু জোরেই বলে, যাতে কথাটা বসার ঘরে বসা ব্যক্তিটির কান অবধি পৌঁছায়। মিথিলা, তা না হয় গেলাম, তা বাবা কাকারা জানে, তাদের বলেছ? সিরাত, বলার কি আছে, বিয়ে দিয়েছে, এখনও কি বাপের বাড়ি বসে থাকবো? মিথিলা, তবুও জানানোর একটা বিষয় আছে না? সিরাত, তোমাকে তো জানালাম, আর যার বলার সে বলে দেবে, তুমি শুধু আমাকে প্যাকিংয়ে সাহায্য করে দিবে। বসার ঘরে থাকা রওনাফের কানে ঠিকই এসেছে সেসব কথা। এও পন্থা অবলম্বন করেছে। সিরাত যেতেই রওনাফ মিথিলাকে ডাকে। মিথিলা, জি ভাইয়া বলেন। রওনাফ, আবহাওয়া এত গরম কেন? মিথিলা তার কথার ধরনে একটু হেসে জবাব দেয়, পুরোপুরি ঘটনা তো জানি না, তবে ও হয়তো কোথাও যেতে চেয়েছিল বিকালে। আম্মা আটকে দেয় আর বলে আপনার থেকে অনুমতি নিয়ে যায় যেন। এরপর কি হয়েছে তা জানি না, এতটুকুই শুনেছি ছোট চাষির থেকে। রওনাফ এবার বুঝলো পুরো ঘটনা। তার মানে এতগুলো কল দেওয়ার কারণ এটা। আর কল না ধরাতেই এমন গরম হয়ে আসে। সে বলে, আচ্ছা শোনো, খুব বেশি জিনিস প্যাক করবে না, একান্ত যেগুলো না নিলে চলেই না সেই সব জিনিসও দিবে কেবল। মিথিলা, আচ্ছা আপনি ওকে বুঝিয়ে বললে ভালো হতো না? রওনাফ একটু অপ্রস্তুত হয়ে বলে, রেগে আছে, কথা বললে শুনবে না। কোনো মতে কথাটা বলে স্থান ত্যাগ করে। এদিকে মিথিলা হা হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। রাতে খাওয়ার টেবিলে বাড়ির সকল পুরুষ সদস্য একত্রে খেতে বসেছে। বাড়ির বউরা হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে। তার মধ্যে আজমল শিকদার বলে, কাল তো চলে যাবে শুনলাম, তা সিরাতের তো সামনে পরীক্ষা, ওকে কি পরীক্ষার পরে নিয়ে যাবে? রওনাফ, না আব্বু, কাল যাবে আমাদের সাথে। আরাফাত, কিছুদিন পর তো ওর পরীক্ষা, পরীক্ষার পরে নিলে ভালো হতো না? রওনাফ, এটা আমার সিদ্ধান্ত না, ও নিজেই যেতে চায়। আর ও ক্লাসও করে না, ওখানে থাকলে অন্তত পড়াশোনাটা ঠিক থাকবে। একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দেব, নিয়মিত পড়াটা হবে। আরাফাত, সেটা তুমি ঠিকই বলেছ, আমি বা ভাইজান না থাকলে বাড়িতে কাউকে ভয় পায় না, ক্লাসও করে না। রামিম, আব্বু ওর নাকি ক্লাসে যেতে লজ্জা লাগে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে। আজমল, তা গোছ গাছ কত দূর তোমাদের? কাল রওনা করবে কখন? রওনা, এই তো শেষ, সকাল সকালই বের হব, কাল নাইট ডিউটি আছে। আজমল, আচ্ছা তাহলে আর রাত জেগো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। সবার সাথে আড্ডা দিয়ে ঘরে যেতে যেতে বেশ রাত হয়। রুমে যেয়ে দেখে সিরাত ঘুমিয়ে পড়েছে। তাই সেও আর সময় ব্যয় না করে লাইট অফ করে পাশে শুয়ে পড়ে। গত 2 দিন বারান্দায় ও সোফায় বসে বসে ঘুমানোর ফলে শরীরটা বেশ ম্যাচম্যাচ করছে। আজ তাই আর সোজা বিছানায় এসে শুয়েছে। বহুদিন বাদে তার পাশে এক রমণী, বেশ অস্বস্তি হচ্ছে তার, তবুও এটাই স্বস্তির যায় মেয়েটা আগে ঘুমিয়ে পড়েছে। যদি জেগে থাকতো নির্ঘাত লজ্জায় মাটির নিচে চলে যেত। পরদিন খুব ভোরে ঘুম ভাঙে রওনাফের। আর মোড়া ভেঙে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। গন্তব্য বাবার ঘর। ঘরের দরজা বেরানো, দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তাই সে বিছানায় ঘুমোতো ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। আজান হয়েছে বেশ অনেকক্ষণ আগে। আজমল শিকদার অজু করে বের হয়ে আসে। বিছানায় বসা রওনাফকে একবার দেখে পাঞ্জাবি টুপি পরে নেয়। এরপর রওনাফকে সাথে নিয়ে বেরিয়ে আসে। আজ বহুদিন বাদে বাড়ির সব পুরুষেরা একসাথে নামাজের জন্য বের হয়েছে। একসাথে নামাজ পড়ে বাড়ি ফিরে ততক্ষণে রান্নাঘরের তোড়জোড় শুরু হয়ে গেছে। বসার ঘরে সবাইকে চা দিয়ে যায় রাবেয়া, রামিম,
মাশরাফি ভাই, আজ যেতেই হবে তোর। মাশরাফি: হ্যাঁ, কতদিন ধরে এখানে পড়ে আছি। রামিম: ফুপিরা যাক, তুই দুদিন থেকে যা। মাশরাফি: বাবা একা একা সবটা সামলে উঠতে পারছে না। আজমল: মাঝে মাঝে তো এসে ঘুরে যেতে পারো, দূরত্ব তো বেশি না, তারপরও কোনো প্রোগ্রাম ছাড়া তোমার দেখা পাওয়া যায় না। মাশরাফি: আসবো এরপর থেকে সময় পেলেই। তাদের রওনা করার সময় হয়ে এসেছে। রওনাপুর নাহিল তৈরি হয়ে বসার ঘরে সবার সাথে কথা বলছে। সিরাত এখনও তৈরি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বেঁধে নিচ্ছে। এ সময় হাজির হয় আতিয়া ও রাবিয়া। আতিয়া: তৈরি হচ্ছিস? সিরাত: দেখতেই তো পারছো। আতিয়া: চলে যাবি আমাদের রেখে? সিরাত: তো বিয়ের পরে কি খুঁটি হয়ে বসে থাকবো? রাবিয়া: দেখ শোনা, যাওয়ার সময় এমন রাগ করে থাকিস না। তারা তো মেহমান, আরও মুরব্বী মানুষ, তাদের কি বা বলতাম, বললেও কি বুঝতো? আতিয়া: চিনিস তো তাদের কেমন এক গোছের মানুষ, আমরা কিছু বললে তার ভারটা তোর উপরেই পড়তো। সিরাত: হ্যাঁ, তাই বলে বাড়ি এসে তোমাদের বাড়ি মেয়েকে অপমান করে যাবে, আর কিছু বললে যত বাহানা। বাদ দাও, যাওয়ার সময় এই বিষয়ে কিছু বলতে চাই না। আতিয়া: আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিস তাই না? সিরাত: এতটাও গুরুত্বপূর্ণ কেউ না তোমরা, আর যেখানে নিজের মা বাবাই থেকে কোনো আশা রাখি না, সেখানে পর মানুষ থেকে আশা করাটা ভুল। সিরাত বেরিয়ে আসে ঘর থেকে, পিছনে ফেলে যায় অসহায় একটি মুখ। সন্তান তুল্য মেয়েটার মুখে পর শব্দটা যেন একটু বেশি আঘাত করেছে। বিয়ে হয়ে আসার প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছে এই মেয়েটা। সিরাত একে একে বাড়ির সবার থেকে বিদায় নেয়, এগিয়ে যায় মায়ের কাছে। সিরাত: চলে যাচ্ছি আম্মু, আর জ্বালাবো না তোমাকে, আর বিরক্ত হবে না তুমি আমার দ্বারা। আরসি: তুমি তো বলো আমার বুদ্ধি কম, বুঝি না, তাই একটু দয়া করবা, যেন আল্লাহ আমাকে সংসার করার বুঝ দেয়। সায়রা: সাবধানে থাকবে, পড়াশোনাটা মন দিয়ে করবি, খাওয়া দাওয়া দিকে একটু গুরুত্ব দিবি। আরাফাত শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সারা: সে সামনে চোখের পানি ফেলছে। বাড়িতে এই একটা মানুষ ছিল যার সাথে সারাদিন ঝগড়াঝাটি মারামারি করত, এখন একা হয়ে যাবে সে। মাহিরা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মাশরাফি দূরে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছে, দেখে মনে হচ্ছে তাকেই বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে। মিথিলা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা ননদ কম, বোন বেশি ছিল। তার সকল আবদার থাকতো ছোট মা না হয় ভাবির কাছে। কাল রাতেও তার কাছে খাবার চাইলো, প্যাকিং করে দিতে বলল। এখন আর আবদার করবে না। রামিম গাড়ির দরজা খুলে দেয় বোনকে বসার জন্য। সিরাত গাড়িতে উঠে বসে, পাশেই নাহিল বসে আছে। তার মন একটু খারাপ, সবাইকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার। আবার ভালোও, কেননা মিশু যাচ্ছে তার সাথে, আর তার একা একা লাগবে না। রামিম বোনের মাথায় হাত বুলিয়ে বলে, ওখানে গিয়ে আবার বাইকে ভুলে যাস না, কল দিস নিয়মিত, আর পাগলামিটা একটু কম করিস, সবার খেয়াল রাখবি। সিরাত বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। রওনাফের কাছে এসে বলে, ভাইয়া ওর খেয়াল রাখো, জানি তোমাকে বলার দরকার হবে না, তুমি নিজের দায়িত্ব ঠিকভাবেই পালন করবে। কি করব বলো ভাই, তো না বলে শান্তি পাচ্ছি না। ও শান্ত একটা মেয়ে, মাঝে মাঝে একটু পাগলামি করে একটু দেখে রেখো। রওনা রামিমের এক হাত নিজের দু হাতের মাঝে নিয়ে বলে, চিন্তা করিস না, তোর বোন আমার কাছে ভালো থাকবে, ওকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব আমার, কখনো অভিযোগ করার সুযোগ দেব না। রওনাপ গাড়িতে উঠে বসে, একবার পিছনে ঘুরে সিরাতের মুখটা দেখে। কাল থেকে কোনো কথা বলেনি এই মেয়ে, যাক একদিক থেকে ভালোই হয়েছে। কথায় কথায় ঝগড়া লেগে গেলে হিতে বিপরীত হয়ে যেত। এখন চুপ থাক, বাসায় গিয়ে না হয় সরি বলে মিটমাট করে নিবে। সরি বলতে পুরুষ মানুষের আবার লজ্জা কিসের? একটা সরি যদি সব ঠিক করতে পারে, তবে সে 1000 বার সরি বলতে রাজি। ভাবনা শেষে সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়, পা বাড়ায় অজানা ভবিষ্যতের দিকে। শিকদার বাড়ির প্রতিটা সদস্য দাঁড়িয়ে থাকে তাদের গাড়িটা চোখের আড়াল হওয়া পর্যন্ত। সারা সে সমানে কেঁদে যাচ্ছে, যেন বোনের চলে যাওয়াতে তার চেয়ে দুঃখী আর কেউ নেই।
একসাথে থাকলে করে মারামারি করে, আবার আলাদা হলে কেঁদে কেটে একাকার করে। মাহিরা, ও মামা, ওকে নিয়ে যাই আমাদের সাথে, কয়দিন থাকলে মন ভালো হয়ে যাবে। মনিরা, ফুফু, হ্যাঁ ভাইজান, ওকে নিয়ে যাই। আরাফাত, ওকে আবার আনতে যাবে কি? মনিরা, মাশরাফি দিয়ে যাবে ওকে, বেশি দূর তো না, যাক আমাদের সাথে। আরাফাত, যাক, কি আর করার, তবে তাড়াতাড়ি দিয়ে যেও। বিকেলে মনিরা তার পরিবার নিয়ে বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। সাথে আসে সারাহ। বেড়াতে যাওয়ার কথা শুনে বোনের দুঃখ উধাও হয়ে গেছে। পিছন সিটে বসে দাঁত বের করে হাঁটছে মাশরাফি লুকিং গ্লাস থেকে। তা দেখে বিড়বিড় করে বলে, বনের জন্য তো কেঁদে কেটে বন্যা বইয়ে দিছিল, এখন হারছে দেখো, পোল্ট্রিবাজ মেয়ে মানুষ কোথাকার। গল্প সমাপ্তি 9।